সোমবার রাষ্ট্রে 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরকারের চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট স্থানে। বাণিজ্যিকভাবে কোনো টিকা আনছে না বেক্সিমকো। সিটি নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামের পথে পথে তারকারা। নানা অভিযোগ নিয়ে মাঠে বিএনপি প্রার্থী। মোতায়েন হবে না সেনাবাহিনী, জানালেন সিইসি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সোমবার সকালে ঢাকায় আসছে অক্সফোর্ডের টিকার প্রথম চালান। আগামী 27 জানুয়ারি প্রথমবারের মতো সেটি প্রয়োগ করা হবে মানবদেহে। প্রথম দফায় যে 24 জনকে বাছাই করা হয়েছে তাদের অধিকাংশ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগ্রহী ভিআইপিদের টিকা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনার টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ সোমবার হস্তান্তর করবে আইসিটি মন্ত্রণালয়। মহামারী করোনা থেকে মুক্তির উপায় টিকা। সেই টিকা পেতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নেমেছে প্রতিযোগিতায়। সেই দৌড়ে সামিল বাংলাদেশের জন্য সুখবর হলো, বিশ্বের অন্য অনেক দেশ এখনো নিশ্চিত না হলেও এবার টিকা আসছে বাংলাদেশে। এর আগে 20 লাখ ডোজ টিকা ঢাকায় আসলেও সেটি ছিল বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে 50 লাখ করে 6 দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এই টিকা। 20 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। আগামীকাল আমাদের আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি, এবং তার জন্য আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রথম দফায় স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী 24 জনের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এ অবস্থায় সাংবাদিকদের প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রী, সচিব তারা নিজেরা কবে টিকা নেবেন। অনেকে সিনিয়র ব্যক্তি যাদের আপনার নাম জানার চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন, তারা অনেকেই চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দ্বিতীয় দিনে 400 থেকে 500 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। আনুমানিক আমরা আশা করছি যে 400 থেকে 500 এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমরা এখানে টিকা দেব। তারপরে আমরা 1 সপ্তাহ মতন তাদেরকে অবজার্ভ করব। করোনার টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ সোমবার আইসিটি মন্ত্রণালয় হস্তান্তর করবে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সোমবার ভারত থেকে 50 লাখ ডোজ টিকা আসার পর সেগুলো রাখা হবে টঙ্গীতে বেক্সিমকোর স্টোরেজে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে। রোববার সন্ধ্যায় নিজ বাসভবনে গণমাধ্যমকে কথা জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তারা বাণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিন আনছেন না বলেও জানান তিনি। আগামীকাল সকাল 11:30টায় সিরাম ইনস্টিটিউট থেকে প্রথম কনসাইনমেন্ট 50 লক্ষের আসছে। চুক্তি অনুযায়ী এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। তারপর কিছু টেস্টিং আছে প্রত্যেকটা ব্যাচের, ওই টেস্টিংগুলো করাবো ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। হয়ে গেলে তারপরে সরকার যেখানে যেখানে পৌঁছাতে বলবে আমরা সেটা পৌঁছে দেব। কোম্পানিগুলো আমাদের কাছে অর্ডার দিয়েছে ওষুধ শিল্প সমিতির মাধ্যমে। যেহেতু আমি ওষুধ শিল্প সমিতির সভাপতি, আমরা আমাদের এই লোকগুলোর জন্য কিছু ভ্যাকসিন এনে দিচ্ছি। এদিকে করোনার টিকা নিয়ে রাজধানীর 4 হাসপাতালের 500 জনের তালিকা তৈরির কাজ চলছে। ফ্রন্টলাইনার হিসেবে প্রথম টিকা পাওয়াতে নিজেদের ভাগ্যবান মানছেন স্বাস্থ্যকর্মীরা। নিজেদের নাম নিবন্ধনে ব্যস্ত সবাই। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পেলে গতি বাড়বে করোনা মোকাবেলায়। করোনার শুরুতে যখন চারিদিকে হাহাকার আর আতঙ্ক, একে একে বেরিয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আর দুর্নীতির চিত্র, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে অদেখা এই শত্রুর বিরুদ্ধে লড়াই করে গেছেন একদল স্বাস্থ্যকর্মী। হাসপাতালের কান্না আর হাহাকার যেমন ছিল, তারই মধ্যে তারাই হাজারো রোগীর করোনা মুক্তর সনদ ছিনিয়ে এনেছে নিজের জীবন বাজি রেখে। লড়াইয়ের সামনের যোদ্ধারাই এবার পাচ্ছে করোনা মোকাবিলার প্রথম হাতিয়ার। রোগীর কাছে গেলেই আমাদের আবার কোভিড আক্রান্ত হব, ওইটা আমরা একটু ইয়েতে ছিলাম, কনফিউশনে ছিলাম। ম্যাক্সিমামে আমাদের এগ্রি যায় ভ্যাকসিন দেওয়ার জন্য। বলছিলেন ভয়কে জয় করে এতদিন চলছেন তারা। এবার টিকা তাদের এই যুদ্ধে অনেকটাই নিশ্চিন্তে রাখবে। আর টিকা নিয়ে দুশ্চিন্তার কারণও দেখছেন না
চিকিৎসকরা। এখন আমরা অবশ্যই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা যেহেতু প্রথম এই যুদ্ধটা করেছি। যখন ইমিউনিটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি অনেক সেফলি আমার চিকিৎসা সেবার কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারবো। সারা দেশে শুরুর আগে প্রাথমিকভাবে প্রথম দিন বিভিন্ন শ্রেণীর 24 জন ও পরের দিন ঢাকার 5টি হাসপাতালে আরও 4 থেকে 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রাতারাতি হতে হচ্ছে সকল জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনা সম্ভব হবে না, তবে ফ্রন্টলাইনের এর প্রক্রিয়ার মধ্যে যুক্ত করার মাধ্যমে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস যোগান দিচ্ছে সেটি এই পুরো করোনা পরিস্থিতি মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 পাশ হয়েছে। এর ফলে দেশের 11টি শিক্ষা বোর্ডের 13 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা ছাড়াই উচ্চতর শিক্ষায় অংশ নিতে পারবেন। তবে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রুত ফল প্রকাশ করার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারিতেই শুরু হবে ক্লাস। করোনা মহামারী থাবায় গত 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাসের পর মাস অপেক্ষা করেও পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার নেয় অটো পাসের সিদ্ধান্ত। প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষা না নিয়েই অটো পাস পায় শিক্ষার্থীরা। 1961 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলে পরীক্ষা না নিয়ে ফলাফল ঘোষণার বিধান না থাকায় সংশোধনী আনা হয় বিলে। মন্ত্রিসভা সংসদীয় স্থায়ী কমিটি হয়ে দ্রুততার সঙ্গে রোববার সংসদ অধিবেশনে ওঠে বিলটি। আমাদের শিক্ষার্থীদের বিলের আলোচনায় সংসদ সদস্যরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া অসম্ভব ছিল। এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচয়ক হতো? ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ড এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাস হলো। কণ্ঠভোটে বিল পাশের পর 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নিতে তাদের জেএসসি জেডএসসির ফলাফলকে 25 এবং এসএসসির ফলাফলকে 75% বিবেচনায় আনা হবে। এত হার্ডওয়ার্ক করেও যদি এটা অটোপাস দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। এই অটোপাসটা যদি হয় বাচ্চারা তার সামনের ভবিষ্যতে আগাবেন। এদিকে শিক্ষাবিদরা এই সিদ্ধান্তের সুদূর প্রসারী নেতিবাচক দিক তুলে ধরে দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। সংক্ষিপ্ত কোর্সে পরীক্ষা নিয়েও কিন্তু আমরা তাদেরকে রেজাল্ট দিতে পারতাম। তার ফলে যেটা হতো যে হয়তো তাদের এই অটোপাসের যে বিড়ম্বনা সেটা সারা জীবন বয়ে বেড়াতে হতো না। গত বছরের 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 4 ফেব্রুয়ারির পর স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় যে কোনো দিন খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে এরই মধ্যে দেয়া নির্দেশনা মেনে আগেই সব প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ব্যানবেইস ভবনে বাংলাদেশ ইউনেস্কো কমিশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস অনুসারে ক্লাস শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীরা প্রস্তুতি নেওয়া, সেটি শিক্ষা প্রতিষ্ঠান 4 ফেব্রুয়ারির মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করবে। জাতীয় যে পরামর্শ কমিটি রয়েছে কোভিড-19 সংক্রান্ত, তাদের পরামর্শ অনুযায়ী আমরা তখন সিদ্ধান্ত নেব যে আমরা কি এই 4 ফেব্রুয়ারির পরেই শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসবো, নাকি আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে। আর এসএসসি বা এইচএসসি যারা এই 2021 সালে দেবার, তাদের জন্য আমরা ইতিমধ্যেই সিলেবাসটাকে ছোট করে নিয়ে এসেছি, যেন তারা 3 মাস বা 4 মাসের মধ্যে এটি শেষ করতে পারে। এরকম স্কুল খুলবে, তারা সপ্তাহে 5 দিন করবে বা 6 দিন হতে পারে। রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজের বিদেশি সহ 3.5 শতাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে অনিয়ম পেয়েছেন বলে জানান। অবশ্য এ ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি নর্দার্ন অধ্যক্ষের কাছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজে অনিয়ম তদন্তে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক সহ একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। লাখ লাখ টাকা নেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। এর মধ্যে বিদেশিও রয়েছেন। প্রতারণার শিকার অভিযোগ করে ভবিষ্যৎ রক্ষার দাবি তাদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজের অনুমোদন 5 বছর আগে বাতিল করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত অবকাঠামো, হাসপাতাল চালু, অর্গানোগ্রাম ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের 4 দফা শর্ত পূরণ করে অনুমতি নবায়ন করতে বলা হয়, কিন্তু শর্ত পূরণ না করে প্রতি বছর শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখে কর্তৃপক্ষ। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নেপালি বেশ কিছু ছেলেমেয়েকে ভর্তি করলেও এখন আর তাদের কথা কর্তৃপক্ষ শুনছে না বলে অভিযোগ। আমরা 5 বছর পড়াশোনা করে আসছি, 5 বছরে যদি তারা নবায়ন না করে তাহলে তো এটা আমাদের সাথে একটা ফ্রডই হয়ে গেছে। এখানে রাজশাহী ইউনিভার্সিটি পাস করছি, রাজশাহী অনুমোদন আছে, তারপরে বিএমডিসি আমাদেরকে কেন ঘিরে রাখছে? তো বিদেশি ভিসা প্রবলেম থাকে, ফিক্সড টাইম থাকে, ডিউরেশন কি এত বর্ষ আমরা থাকবো, তারপর শেষ করার পরে যাইতে হবে। এরা তো আমাদের ভ্যালু বুঝতেছে না। অনেকে আছেন যারা বৃত্তিমূলক MBBS পাশ করে ইন্টার্নশিপের জন্য অপেক্ষা করছেন গত 10 মাস ধরে। 6 বছর ইন্টার্নশিপ সহ আমরা যত টাকা লাগবে আমরা পুরা দিছি। আমাদের মার্চে ইন্টার্নশিপে জয়েন করার কথা ছিল, কিন্তু বিগত 10 মাসে আমরা কোনো ব্যবস্থা করতে পারতেছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল জানান বেশ কিছু অনিয়ম পেয়েছেন তারা। এখানে অনেকগুলো অ্যানোমালি আছে, এগুলো আমি অলরেডি কর্তৃপক্ষকে বলেছি, তারা স্বীকারও করেছেন এবং এগুলো বিষয়গুলো নিয়ে তারা এটা থেকে উত্তরণের চেষ্টা করবেন বলে জানিয়েছে। এ ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি নর্দার্ন অধ্যক্ষের কাছে। একাডেমিক সাইডটা আমি দেখেছি যে এরা পরীক্ষা দিতে পারছে, পরীক্ষা দিচ্ছে, পাস করে গেছে, হ্যাঁ, সার্টিফিকেট নিচ্ছে, ইন্টার্নি করবে, আর হসপিটাল সাইডে চলে গেছে। নেপালি 32 জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে $25,000 নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জীবনযাপন করে দেশে রেমিটেন্সের যোগান দিয়েছেন। করোনাকালে অসহায় হয়ে তাদের অনেকেই দেশে ফিরেছেন নিঃস্ব হয়ে। এমন পরিস্থিতিতে এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত পেনশন চান এই রেমিটেন্স যোদ্ধারা। জেদ্দা প্রতিনিধি আলামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব। সেখানে প্রায় 20 লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত। তারা জীবনের বড় একটি অংশ প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে কাটিয়েছেন, দেশে পাঠিয়েছেন রেমিটেন্স। কিন্তু এদের মধ্যে এমন অনেক প্রবাসী রয়েছেন যারা করোনার মধ্যে কর্মহীন হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। সহায় সম্বলহীন এসব প্রবাসী দেশে ফিরে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন বছরের পর বছর প্রবাস থেকে দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করি, কিন্তু এক সময় প্রবাস থেকে আমাদের শূন্য হাতে ফিরে যেতে হয়। তখন দেশের মাটিতে অসহায়তা জীবন যাপন করি। দেশে গিয়ে আমাদের কিচ্ছু করার থাকে না, তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন প্রবাসী ভাতা অতি শীঘ্রই চালু করা হয়। এমনকি প্রবাসে মৃত্যুবরণ করলেও মরদেহ দেশে ফিরিয়ে আনতে নানা জটিলতার কথা জানান প্রবাসীরা। অর্থনৈতিক সংকটে থাকার কারণে অনেক প্রবাসীরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বিনা খরচে প্রবাসীদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। নানান অর্থনৈতিক জটিলতার কারণে অনেক প্রবাসীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যেন সরকারি খরচে পরিবারের কাছে হস্তান্তর করে। সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নিয়মিত প্রবাসী অবসরকালীন ভাতা চালু করার দাবিও জানান তারা। আলমামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন, আর এতে করে অধিকাংশ দোকানই রয়েছে বন্ধ। সেলুনগুলোও রয়েছে লকডাউনের আওতায়, তাই ঘরে বসে স্ত্রীরাই কাটছেন তাদের স্বামীদের চুল। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। প্রাচীন যুগে অনেক যুদ্ধে চুল কাটার লোক না থাকায় তলোয়ার দিয়ে চুল ফেলা হতো, যাতে করে যুদ্ধের সময় চুল নিয়ে বাড়তি চিন্তা করতে না হয়। এ যুগে করোনা যুদ্ধে সেলুন বন্ধ থাকায় চুল কামিয়ে নেড়ার সংখ্যাও কম নয়। তবে তলোয়ারের ব্যবহারের জায়গায় এখন অনেক স্ত্রীর হাতে এসেছে কাঁচি, চিরুনি আর চুল কাটার মেশিন। লকডাউনে সেলুনে না যেতে পারায় ঘরের নারী কাটছে তাদের স্বামীর চুল। স্ত্রীর হাতে চুল কাটাতে পারায় বেশ খুশি কর্তা ব্যক্তিরাও। ভালো মন্দের বিচারে না গিয়ে এর মাঝে যেন ভালোবাসাই খুঁজে পাচ্ছেন তারা। নিজের চুল তো আর নিজে কাটা যায় না, তাই আমার ওয়াইফই কেটে দিচ্ছেন। ভালো হোক মন্দ হোক সেটা কোনো বিষয় না, এই দুঃসময় সে যে আমার চুল কেটে দিচ্ছে এটাই অনেক। কখনো চুল কাটার অভিজ্ঞতা না থাকলেও নতুন এক অভিজ্ঞতার পাশাপাশি লকডাউনের এই দুঃসময়ে স্বামীকে একটু সাহায্য করতে পারায় খুশি নারীরাও। সেলুন বন্ধ থাকায় এই দুঃসময় যে তার একটু হেল্প করতে পারছি, এটাই ভালো লাগছে। লকডাউন যেরকম কেড়ে নিয়েছে অনেক কিছু, আবার পরিবারের মাঝে যেন নিয়ে এসেছে ছোট ছোট কিছু অনুভূতি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
নতুন ধরনের করোনা ভাইরাস এতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ছিল না ব্রিটিশদের। এ ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকেও। অনবরত রোগীদের চাপ বাড়তে থাকার পাশাপাশি ভ্যাকসিন সংকটও ভাবিয়ে তুলেছে দেশটির বাসিন্দাদের। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ব্রিটেনে মৃতের সংখ্যা পৌঁছেছে লাখের কাছাকাছি। ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও প্রতিদিন মৃতের সংখ্যা হাজারের উপরেই থাকছে। পরিস্থিতি অনুকূলে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। দেশটিতে করোনার নতুন স্ট্রেনের ভয়াবহতা ভাবিয়ে তুলেছে সবাইকে। হার অনেক বেড়ে গেছে। এটার কারণটা হচ্ছে যেটা বললাম, যে এই নতুন ভ্যারিয়েন্টের লিথাল এফেক্টটা অনেক বেশি, যার ফলে মানুষ অনেক বেশি মারা যাচ্ছে। ভ্যাকসিন সংকটের ফলে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। তবে এটি কতটুকু বৈজ্ঞানিক সম্মত তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ব্রিটিশ সরকার প্রথম ডোজের 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটি দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। আমার কাছে এই সিদ্ধান্তটাকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়। এই ব্যাপারে ফাইজার বায়োএনটেক ব্রিটিশ সরকারকে ইতিমধ্যে সতর্ক করেছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। তার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে মানব দেহে প্রথম ডোজ প্রয়োগের পর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া উচিত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই সময়সীমা সর্বোচ্চ 6 মাস। করোনা মহামারী শুরুর পর থেকে ব্রিটেনের ইন্টেনসিভ কেয়ারে এই প্রথম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একসঙ্গে 4000-এরও বেশি রোগী। শুধু তাই নয়, বেড সংকটের কারণে এইসব মুমূর্ষু রোগীদের প্রতি 10 জনের একজনকে স্থানান্তর করা হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। এমন কঠিন পরিস্থিতি আগে কখনো দেখেনি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনার আঘাতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ছিল ইতালি। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 1% নিচে। তবে মৃত্যুহার এখনও উদ্বেগজনক। এরই মধ্যে আরেক দুঃসংবাদ দিয়েছে দেশটির পারিবারিক আদালত। 2020 সালের লকডাউনে স্বাভাবিকের তুলনায় দেশটিতে ডিভোর্স বেড়েছে 60% বেশি। কমেছে সন্তান জন্মদানের হারও। বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। 2020 সালের মার্চে চীনের উহানের করোনা ভাইরাসের সংক্রমণ মহামারীর রূপ ধারণ করার পর এর প্রকোপ ছড়িয়ে পড়েছিল সমগ্র ইতালিতে। বিশেষ করে উত্তর ইতালির সমৃদ্ধ শহরগুলোতে লকডাউন বেশ কড়াকড়ি ছিল। গড়বন্দি এই সময়টাতে পরিবারগুলোর মধ্যে বন্ধন শক্তিশালী হওয়ার কথা থাকলেও হয়েছে এর উল্টো। এক বছরে ইতালি জুড়ে বিবাহ বিচ্ছেদ বেড়েছে 60%। পারিবারিক আদালত ও আইনজীবীদের কাছে থাকা তথ্য অনুযায়ী ইতালির অর্থনৈতিক মন্দার কারণে হতাশাগ্রস্ত পরিবারগুলো কলহের মাধ্যমে বিবাহে বিচ্ছেদে জড়িয়ে পড়েছে। এছাড়াও কর্মব্যস্ত জীবনে স্বামী ও স্ত্রী উভয়ই একাধিক বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে যায়। লকডাউনের মধ্যে সেই সব সম্পর্ক টানাপোড়েনের দেখা দেওয়ায় বিবাহ বিচ্ছেদ বেড়েছে বলে মনে করেন ইতালির জাতীয় বিবাহ বিচ্ছেদ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাতাইও সান্তিনি। লকডাউনে ইতালিয়ান পরিবারগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি ও শিশু জন্মহার কমে গেলেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ভিন্নতা। ব্যস্ততার কারণে সাধারণত ফ্যামিলিকে সময় দেওয়া হয় না খুব একটা, উইকেন্ড ছাড়া। তো এখন আমরা আজকে অনেকদিন একসাথে আছি। গৃহিণী মজার মজার খাওয়া বানাচ্ছে। প্রবাসে সবাই আমরা এক এক সময় এক একজন কাজের জন্য একসাথে খাওয়া দাওয়া করতে পারি না, কিন্তু এই লকডাউনের কারণে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া, নামাজ সবকিছু করতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া। বিশেষ করে বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে শিশু জন্মহার বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। কর্মব্যস্ত জীবনে দীর্ঘ বিরতির পরিবারগুলো ভালো সময় কাটিয়েছে বলে জানা যায়। যদিও অনেক পরিবার এ সময় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। দেখছেন প্রবাসের সময়। পর্তুগালে অনুষ্ঠিত হয়ে গেল 10ম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজাই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে ভোট দিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদের কড়া লকডাউনের দ্বিতীয় সপ্তাহে পর্তুগাল। করোনার বিপর্যস্ত সময়ে 10ম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন পর্তুগিজরা। রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পিছিয়ে ছিলেন না বাংলাদেশি পর্তুগিজরাও। স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছেন তারা। 5 বছর থাকার পর পাসপোর্ট পাইছি ইমিগ্রেন্ট, আর মানে ওর উপরে চিন্তা করে মানে আমাদের জন্য যে ভালো এই চিন্তা করে আমি মার্সেলোকে ভোট দিছি। সবাই ভোট দিতে আসছে, কিন্তু ওনার বিধিনিষেধ মেনে আমি নিজেও ভোট দিতে আসছি, এই প্রথম ভোট দিতে আসছি। এটা আমার দ্বিতীয় ভোট, এর আগেও ভোট দিতে আমার সৌভাগ্য হয়েছে। তারপরও আমি প্রথম থেকেই পিএসের সাপোর্টার, যেহেতু আমাদের এখানে এই প্রবাসী যারা আছে এবং ইমিগ্রেন্ট যারা আছে তাদের অনুকূলে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। অভিবাসী বান্ধব সোশ্যালিস্ট সরকার ফের ক্ষমতায় আসবে বলে আশা কমিউনিটি নেতাদের। ইমিগ্রেন্টদের জন্য সোশ্যালিস্ট পার্টি সারা ইউরোপেই খুবই ভালো এবং ইমিগ্রেন্ট বান্ধব বলা যেতে পারে তাদেরকে। ন্যাশনালিস্ট এবং র্যাসিস্ট সামনে চলে আসে তাহলে আমাদের ইমিগ্রেন্টদের জন্য খুব ক্ষতিকর অবস্থা হবে। এই কারণে আমরা চাচ্ছি এবং আমাদের লোকদেরকে বলছি যে আপনারা সোশ্যালিস্ট পার্টিকে ভোট দেন। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয়দের পাশাপাশি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় নিজেদের অধিকার আদায় ও সোচ্চার পর্তুগালে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাষ্ট্রপতি যিনিই হোক তিনি অভিবাসী বান্ধব হবে এমনটাই আশা করে পর্তুগালে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, পর্তুগাল। 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরকারের চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট স্থানে। বাণিজ্যিকভাবে কোনো টিকা আনছে না বেক্সিমকো।